সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম স্বপন। আজকে ইন্টারের বাংলা প্রথম পত্র বইয়ের তাহারই পরে মনে, সুফিয়া কামালের তাহারই পরে মনে কবিতাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এই যে তাহারই পরে মনে কবিতাটি, এটি সুফিয়া কামালের রচিত একটি কবিতা। তো এই কবিতায় মূলত কবি যে বিষয়গুলো তুলে ধরেছেন তার মধ্যে দুইটা জিনিস আমরা যদি জানি, ইনশাল্লাহ আশা করা যায় কবিতাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই কবিতার মূল ভাবগুলো চলুন জেনে নেওয়া যাক। তো এই কবিতার মূল ভাব হচ্ছে, এখানে কবি প্রকৃতি ও মানব মনের বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে কাব্যিক ভাষায় তুলে ধরেছেন। মূলত মানুষের মনের বৈশিষ্ট্য এবং প্রকৃতি এই দুইটা একে অপরের সাথে পরিপূরক, এবং বিভিন্ন ঋতুতে মানুষের মন বিভিন্ন রকম হয়ে থাকে। তো এই জিনিসটা তিনি কাব্যিক ভাষায় তুলে ধরেছেন, যে প্রকৃতি ও মানব মনের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন। এটা 1 নাম্বার। এবং 2 নাম্বারে হচ্ছে, এই কবিতাটার অন্যতম আরেকটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটা সংলাপ নির্ভর কবিতা। তো সংলাপ নির্ভর বলতে আমরা কি বোঝাচ্ছি? এখানে সংলাপ নির্ভর দ্বারা বোঝাচ্ছে যে এখানে কবি এবং কবি ভক্তের মধ্যে কথা হচ্ছে। এই কথোপকথনটাই তিনি কি করছেন, তার কবিতার মাধ্যমে তিনি তুলে ধরছেন। মূলত আমাদের সবার একটা পছন্দের লেখক থাকে, যার লেখা বা যার কথা আমরা শুনতে পছন্দ করি। তো এরকম আমাদের এই কবিতার মধ্যে সুফিয়া কামালের একজন কবিভক্ত ছিলেন, যে কবিভক্ত মূলত চাচ্ছিলেন যে বসন্তকালে যেন তার লেখা কোনো কিছু বাজারে বের হয়। তো এইখানে কবি এবং কবিভক্তের মধ্যে যে কথোপকথনগুলো হয়, মূলত এটাই হচ্ছে এই কবিতার আলোচ্য বিষয়। তো আমি আরেকবার আপনাদের সামনে ক্লিয়ার করি ব্যাপারটা। তাহারই পরে মনে কবিতার মূল ভাব হচ্ছে, এখানে কবি প্রকৃতি ও মানব মনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আরেকটা বিষয় হচ্ছে, এটা একটা সংলাপ নির্ভর কবিতা। আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। দেখেন, এখানে যতটা লাইনে সে আসছে, মূলত যে লাইনগুলোতে সে আসছে, আমাদের বুঝে নিতে হবে যে এখানে সে দ্বারা কবিকে প্রকাশ করা হয়েছে। সে দ্বারা কবিকে প্রকাশ করা হয়েছে। এবং যেখানে কহিলাম আছে, মূলত কবিকে যে প্রশ্ন করতেছিল, এটাই মূলত কহিলাম দ্বারা প্রকাশ করা হয়েছে। লাইন বাই লাইন ব্যাখ্যা জেনে নেওয়া যাক। তো চলুন আমরা জেনে নেই। আমাদের প্রথম লাইন হচ্ছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। এখানে কবিভক্ত কবিকে বলতেছে যে, কবি তুমি নীরব আছো কেন, বা আপনি নীরব আছেন কেন? ফাগুন তো চলে আসছে। ফাগুন বলতে কি, আমরা জানি ফাগুন মাসেই মূলত বসন্তকাল। আর কবিদের একটা বৈশিষ্ট্য কি, যে বসন্তকাল যখন আসবে তখন কবিরা নতুনত্বের সাথে নতুন কিছু লিখতে শুরু করবে। তো এই জন্য কবিভক্ত, যেহেতু তার ভক্ত, কবিভক্ত চাচ্ছিল যে ফাগুন মাসে যেন কবির কোনো একটা রচনা বের হয় এবং তিনি সেটা পড়ে আনন্দ পাবে। এজন্য কবিভক্ত বলতেছেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। অর্থাৎ বসন্তকে আগমন করার জন্য যে গানটা আছে, এই সকল গান বা অভ্যর্থনা জানিয়ে তিনি কি বসন্তকে বরণ করবেন না? তখন কবিতাকে বলতেছে, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। মূলত এই কয়েকটা লাইন দ্বারা কবি যে বসন্তের বিষয়ে তিনি একদম আনমনা, তিনি বসন্তকে লক্ষ্যই করেননি, এই লাইনগুলা দ্বারা তিনি এই জিনিসটা ব্যক্ত করেছেন আমাদের সামনে। অর্থাৎ প্রকৃতিতে বসন্ত আসছে, এই যে বাতাবি লেবুর ফুল, তারপরে হচ্ছে আমের মুকুল, হ্যাঁ, এগুলা দ্বারা কি বোঝায়? এগুলা দ্বারা বসন্তের একটা আবির্ভাব হয়েছে, সেই বৈশিষ্ট্যগুলা তুলে ধরে। তো কবি এগুলা না জানার মাধ্যমে তুলে ধরেছেন যে এই বসন্তের প্রতি তার কোনো মনোযোগ নেই। এজন্য কবি বললেন কি, যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তাহার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখানে দক্ষিণা সমীর দ্বারা বুঝাইছে দক্ষিণ পাশের বাতাস। অর্থাৎ প্রকৃতিতে যখন বসন্ত আসে, তখন মূলত দক্ষিণ পাশ থেকে একটা সুমধুর বাতাস ছড়িয়ে পড়ে, যেটা মানুষের নাকে একটা কি মিষ্টি মধুর গন্ধ ছড়িয়ে দেয়। তো এই জন্যই কবি বলতেছেন যে দক্ষিণা সমীর তাহার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এবার কবিভক্ত অবাক হয়ে তাকে জিজ্ঞেস করতেছে, কি বললো? যে এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি, আজ এমন উন্মনা তুমি? কোথা তব নবপুষ্প শ্বাস।
কবিভক্ত এই যে কবির এই যে প্রকৃতিতে বসন্ত চলে আসছে, এতগুলা স্যান্টম দেখা দিছে, হ্যাঁ, প্রকৃতি বসন্তর কারণে সেজে আছে, অথচ কবি এগুলা না দেখায় কবিভক্ত অবাক হয়ে তাকে বলতেছে যে আপনার নতুন ফুলের সাজ কোথায়। তো এবার দেখেন কবিভক্ত যখন এই কথাটা বলল, তখন সে কি বলল? কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া। অর্থাৎ আমাদের কারো যখন মন খারাপ থাকে, আমরা যখন তার সাথে কথা বলি, তো সে কিন্তু মুখের দিকে না তাকিয়ে দূরে তাকিয়ে কথা বলে। তো এখানে আমাদের কবিও সেভাবেই বললেন কি, কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া। অলখের পাথার দ্বারা এখানে দৃষ্টির অগোচরে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ দৃষ্টির অগোচরে তাকিয়ে তিনি বললেন, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। অর্থাৎ কবি এখানে বলতেছেন যে যদি প্রকৃতিতে যদি বসন্ত চলে আসে, এই বসন্ত কি কবিকে ডাকছিল, বা ডাকলেও তিনি মনে রাখেন নাই। অর্থাৎ এখানে আমাদের যখন মন খারাপ থাকে, আমরা যেমন আধ্যাত্মিক কথা বলি, তো এরকম কবিও তার ভক্তকে বলতেছেন যে সেই বসন্ত যদি এসে থাকে এবং সে যদি আমাকে ডেকে থাকে, আমি শুনি নাই। অর্থাৎ বসন্তের প্রতি কবির কোনো ধরনের আগ্রহতা ছিল না। এবার কবিভক্ত তাকে বলতেছে, কহিলাম ওগো কবি, রসিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এমর মিনতি। এবার কবিভক্ত তার মনের ইচ্ছা তার কবির কাছে তার প্রকাশ করলেন যে বসন্তকে বন্দনা করবে, অর্থাৎ কি বসন্তকে আগমনের জন্য কিছু রচনা করবেন, এরকম কিছু একটা রচনা করবেন, এটা শোনার জন্য কবিভক্ত খুবই আগ্রহ প্রকাশ করতেছেন। বসন্ত এমর মিনতি, কহিল সে মৃদু মধু স্বরে। এবার কবি তাকে মৃদু মধু স্বরে, অর্থাৎ মন খারাপ থাকলে আমরা যেমন নিচু গলায় কথা বলি, তো এভাবে তার সাথে তিনি কি কথোপকথন বলতে কথার উত্তর দিচ্ছেন। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে। যেহেতু বসন্তকে বরণ করার মতো কবির কোনো মন মানসিকতা নাই, তাই তিনি বলছেন যে এবারে না হলো। তারপর তিনি আবারও বললেন কি, আমারে গাহিতে গান, বসন্তে আনিতে ধরিয়া, রহিনী সে ভুলে নিত, এসে তা ফাগুনে সরিয়া। এখানে কবি এখন কবি ভক্তকে বলল যে আমি যে গানটা রচনা করি নাই, তার জন্য কি বসন্ত বসে আছে? বসে নেই। প্রকৃতিতে যখন ফাগুন মাস চলে আসছে, তখন বসন্ত ঠিকই এই ফাগুনকে স্মরণ করে বা ফাগুনের নিমন্ত্রণের কারণে চলে আসছে। এখন কবি এখানে যে তাকে বরণ করতে কোনো গান রচনা করে নাই বা তার জন্য কোনো ফুলের সাজ নেন নাই, তারপরও কিন্তু বসন্ত আটকে নাই। তাই কবিভক্ত বুঝাচ্ছেন যেখানে আমি হয়তোবা তাকে না ডাকলেও সে ঠিকই প্রকৃতিতে চলে আসছে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। এবার কবিভক্ত তাকে বলতেছে কি, ওগো কবি, অভিমান করেছ কি তাই? কবিভক্ত বলতেছে, আচ্ছা তুমি কিছু না বললেও, তোমাকে না বলেই সে চলে আসছে, এই কারণে কি তুমি মন খারাপ করেছো? অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। বলতেছে যদিও বা প্রকৃতিতে বসন্ত চলে আসছে, তারপরে তুমি তাকে বৃথাই এমনি এমনি বরণ করে নাও, যেহেতু সে ঋতুর রাজা, না বলতেই পারে, চলে আসতেই পারে, তুমি না হয় তাকে বরণ করে নিলা, তবু তুমি তারে করিলে বৃথাই। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়। কবি কবি তার ভক্তকে বলতেছে, সে তো ঋতু রাজা, তার সাথে আবার বৃথা করার কি আছে, আমরা বৃথা কেন ফাগুন বেলায়। আচ্ছা, ফুলকি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অঘ্র বিচরণ। কবি তার ভক্তকে বলতেছে যে আমি না হয় এই তাকে বসন্তকে বরণ করার জন্য কোনো বন্দনা রচনা করিনি, কোনো গান রচনা করিনি, তাতে কি হয়েছে? এই যে প্রকৃতি তো তাকে ঠিকই বরণ করে নিয়েছে, গাছে গাছে ফুল ফুটছে, হ্যাঁ হ্যাঁ, ফুল কি ফোটেনি শাখে দ্বারা বোঝাচ্ছে গাছে গাছে কি ফুল ফোটে নাই, ফুল তো তাকে বরণ করে নিয়েছে। পুষ্পারতি, পুষ্পের দ্বারা আরতি, পুষ্পারতি হচ্ছে পুষ্পের দ্বারা আরতি। তো বলতেছে এই যে পুষ্পের দ্বারা প্রকৃতি কি বসন্তকে আরতি জানায় নাই? জানিয়েছে। তারপরে কি, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির অর্থাৎ মাধবী লতা যে ফুলটা হয়, এই ফুলের বুকে কি গন্ধ নাহি, করে নাই অঘ্র বিচরণ। এই যে ফুলের গন্ধে গন্ধে সুন্দর একটা মোমো যে একটা সৌরভ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তো এগুলা দ্বারাই তো প্রকৃতিকে, আমাদের বসন্ত ঋতুকে বরণ করা হয়েছে।
তো এত প্রকৃতি এত সুন্দর সাজে, এত সুন্দরভাবে অভ্যর্থনা দিয়ে বসন্তকে বরণ করেছে। তো কবির কথা হচ্ছে, আমি একজন ক্ষুদ্র মানুষ যদি বরণ না করি তাতে কোনো কিচ্ছু যায় আসে না। এবার কবি ভক্ত কবিকে বলতেছে, হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কবি কেন দাও তুমি ব্যথা। এবার কবি ভক্ত তাকে ফাইনালি জিজ্ঞেস করলো যে এই যে বসন্তের প্রতি আপনার এত তীব্র বিমুখতা কেন, কেন আপনি বসন্তকে বরণ করে নিতে চাচ্ছেন না। একজন কবি হিসেবে তার উচিত কি হবে, বসন্ত আসছে, প্রকৃতিতে ফুল ফুটতেছে, তো তার ফলে মানুষের মনে যেমন আনন্দ আসছে, কবিদের কাজ হচ্ছে এই আনন্দকে তাদের রচনার মাধ্যমে আরো দ্বিগুণ করে তোলা। অথচ এখানে এত কিছু হওয়ার ফলেও কবির মধ্যে কোনো বৈচিত্র্যতা নাই, যার ফলে তিনি বললেন যে এই বসন্তের প্রতি তার এত তীব্র বিমুখতা কেন, এটা তিনি জানতে চাইলেন। তখন কবি বললেন, কহিল সে কাছে সরে আসি। কবি তার ভক্তের কাছে সরে এসে বেদনাতুর ভাবে তিনি জানালেন, কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে রিক্ত হস্তে দিগন্তের পথে শূন্য হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এবার কবি জানালেন যে এই যে শীতের সময়, শীতের সন্ন্যাসী হিসেবে যে চলে গেছে, প্রকৃতিতে এত বৈচিত্র্যতা, এত ফুল আসার পরেও কবি সেই সন্ন্যাসীকে ভুলতে পারতেছেন না। সব সময় এই শীতের রিক্ততা, শীতের সময় যেমন বেদনা, পাতা শূন্য একটা পরিস্থিতিতে, খা খা করা একটা পরিস্থিতি যেন এই সময়ও কবির ভিতরে এখন পর্যন্ত লেগেই আছে। এই 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 রিক্ততা কবি ভুলতে না পারায়, প্রকৃতিতে এত বৈচিত্র্যতা আসার পরেও কবি মূলত কোনো কিছু লিখতে পারতেছেন না বা কোনো কিছু রচনা করতে পারতেছেন না। মূলত এই কয়েকটা লাইন দ্বারা কবিতার ব্যক্তি জীবনের ছায়াপাত করেছেন আমাদের সামনে। মূলত কবি সুফিয়া কামালের স্বামী সৈয়দ নেহাল হোসেনের অকাল মৃত্যু কবির জীবনে একটা দুর্বিষহ দুঃখ নিয়ে আসে। এই দুঃখের স্মৃতি তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না, যার ফলে প্রকৃতিতে এত বৈচিত্র্যতা, এত সৌন্দর্য, এত ফুল আসার পরেও কবি মূলত এই সকল কিছু না দেখে তার মন রিক্ততা জুড়ে, সেই শীতের সময়ের রিক্ততা তার মনে লেগেই আছে। এই কারণে প্রকৃতিতে এত বৈচিত্র্যতা আসার ফলেও কবিতা দেখতে পাচ্ছেন না। মূলত এটাই হচ্ছে আমাদের তাহারই পরে মনে কবিতা। তো আমরা আশা করি এইভাবে যদি আমরা লাইন বাই লাইন পড়ি তো আমাদের জন্য কবিতাটা সহজ হয়ে যাবে। আমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের বাংলা বিলাস যে চ্যানেলটা আছে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।